যদি অন্তরে প্রেম জাগে আর সেই প্রেম বিলোতে থাকো তুমি, তবে নিশ্চিত জেনে রাখো সেই প্রেম শত গুণে বেড়ে তোমার কাছেই ফিরে আসবে। আর যদি অন্তরে ঘৃণা, ক্রোধ, প্রতিহিংসা জাগে আর সেগুলো অন্যের প্রতি প্রয়োগ করো, তবে এও নিশ্চিত যেন সেই ফিরে আসা শত গুণে বেড়ে যাওয়া ঘৃণা, ক্রোধ, প্রতিহিংসার আগুনে পুড়ে মরবে তুমি নিজেই। এই পৃথিবীতে তোমার করে যাওয়া প্রতিটা কর্মের কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয়তো 10 বছর 20 বছর পরে কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। কর্মফল কখনোই তোমাকে ছাড়বে না, সেই কর্মফল তোমাকে ভুগতেই হবে। মহাত্মা গৌতম বুদ্ধ সারাটা জীবন সমস্ত ভিক্ষুক, সন্ন্যাসী ও সাধারণ মানুষদের বুঝিয়েছেন কর্মফল আসলে কী এবং কিভাবে কর্মফল নিজের জীবনে ফিরে আসে। যদি এই কথাটি আপনি সহজভাবে বুঝতে চান, তাহলে এই গল্প আপনার জন্য। চলুন তবে গল্পটা শুরু করা যাক। একদা এক কৃষক সারা বছর পরিশ্রম করে খুব সুন্দর আপেলের বাগান তৈরি করেছিল। বাগানে প্রথম প্রচুর পরিমাণে ফল এসেছে। কৃষক ও তার পরিবারের সকলেই খুবই খুশি। এরপর ওই কৃষক সকালবেলায় বাগান থেকে বাছাই করা এক ঝুড়ি আপেল নিয়ে চলল একটি আশ্রমের উদ্দেশ্যে বৃদ্ধ সন্ন্যাসী ভিক্ষুকদের জন্য। সে ভাবল প্রথম ফল সাধু গুরুদেবদের অর্পণ করলে বাকি সময়টা মঙ্গলময় হবে এবং খুব শুভ হবে। আশ্রমে পৌঁছে সে দেখল এক বৃদ্ধ সন্ন্যাসী একটি গাছের নিচে বসে ধ্যান করছেন। এরপর সে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পরে বৃদ্ধ সন্ন্যাসী চোখ খুললেন। কৃষকটি আপেলের ঝুড়ি সামনে রেখে প্রণাম জানিয়ে বলল, গুরুদেব, আমার বাগানের প্রথম ফল, দয়া করে আপনি গ্রহণ করুন, আমি ধন্য হব। এরপর ওই কৃষক গুরুদেবের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেল। বৃদ্ধ সন্ন্যাসী আপেলগুলো দেখে খুবই খুশি হলেন। এমন সুন্দর আপেল তো আজকাল আর পাওয়াই যায় না। আমি বরং এই আপেলের ঝুড়ি আশ্রমের যারা নবীন সন্ন্যাসী আছে তাদেরকে দেব, তারা নিশ্চয়ই খুবই খুশি হবে। এরপর তিনি আশ্রমের একজন নবীন সন্ন্যাসীকে ডেকে বললেন, এই আপেলগুলো তোমরা সবাই সেবা নাও। এরপর একজন যুবক সন্ন্যাসী গুরুদেবের কথা মতন আপেলের ঝুড়ি নিয়ে আশ্রমে গেল। যেখানে নবীনরা বসে ধ্যান করছিল সেইখানেই নিয়ে গেল। চকচকে সুন্দর আপেল দেখে নবীন যুবক সন্ন্যাসী ভাবল, আরে আমরা তো যুবক, এত পুষ্টি আহারের প্রয়োজন আমাদের নেই। বরং এই আশ্রমের যে দুজন বৃদ্ধ সন্ন্যাসী সারা দিন কঠোর পরিশ্রম করে, সকলের জন্য রান্না করেন, এই আপেলের ঝুড়ি তাদেরকে উপহার দিয়ে আসি। তাদের ভাবনা মতো তারা সেই বৃদ্ধ সন্ন্যাসী দুজনকে আপেলের ঝুড়িটি উপহার স্বরূপ দিয়ে দিল। বৃদ্ধ সন্ন্যাসী দুজন এত সুন্দর আপেল দেখে অবাক হয়ে গেল। আর দুজনে আলোচনা করল যে আজ অবধি গুরুদেবকে কোনো দিন কোনো উপহার দিতে পারিনি। স্বয়ং বুদ্ধ এই আপেলের ঝুড়ি পাঠিয়েছেন। চলো আমরা আশ্রমে যিনি প্রধান গুরুদেব তাকে এই আপেলের ঝুড়ি অর্পণ করে আসি। তখন তারা দুজনে গুরুদেবের সামনে প্রণাম জানিয়ে আপেলের ঝুড়ি তার সামনে রেখে বলল, হে গুরুদেব, আমাদের এই অর্পণ দয়া করে গ্রহণ করুন। গুরুদেব অনেকক্ষণ আপেলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, এত সুন্দর লাল আপেল খুবই পুষ্টিকর। এই আপেল আমাদের তেমন কোনো কাজে আসবে না, তার চাইতে বরং এই গ্রামের যে কৃষকটি সারা দিন পরিশ্রম করে ফসল ফলায় তাকে এই ঝুড়ি পাঠালে সে খুব খুশি হবে। তাছাড়া শুনেছি তার স্ত্রী তো গর্ভবতী, তার তো এখন সত্যিকারের পুষ্টিকর আহারের অবশ্যই প্রয়োজন। গুরুদেব একজন নবীন সন্ন্যাসীকে আদেশ দিলেন, যাও এই আপেলের ঝুড়ি সেই কৃষককে দিয়ে এসো।
পরের দিন সকালে নবীন সন্ন্যাসী কৃষকের দরজায় এসে হাজির। এই কৃষকই সেই কৃষক যে আগের দিন সকালে আপেলের ঝুড়িটি আশ্রমে দিয়ে এসেছিল। কৃষককে ডেকে বললেন, আশ্রমের প্রধান গুরুদেব আপনার ও আপনার স্ত্রীর জন্য এই উপহার। কৃষকের ও তার স্ত্রীর খুশিতে চোখে জল চলে এলো। তারা মনে মনে বলল, হে বুদ্ধ, তুমি কত দয়ালু, সবই তোমার কৃপা। চলুন এই কর্মফল প্রসঙ্গে আরও একটি গল্প শুনে নিই। একবার এক রাজা অর্থনৈতিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না তার ভুলভ্রান্তি কোথায় হচ্ছে। যে কোনো ছোটোখাটো ব্যাপারে সে খুবই রেগে যাচ্ছিল। একদিন মন্ত্রী এসে রাজাকে ভালো পরামর্শ দিতে গেলেন। রাজা ভীষণ রেগে গিয়ে মন্ত্রীকে এক থাপ্পড় মারলেন। রাজার এমন ব্যবহারে মন্ত্রীও ভীষণ রেগে গেল। সেখানে কোনো রকম রাগ না দেখিয়ে সে বাড়ি চলে গেল। বাড়িতে ফিরে তার স্ত্রী তাকে যত্ন করে খাবার খাওয়ার জন্য ডাকল, কিন্তু মন্ত্রী বিনা কারণে স্ত্রীকে এক থাপ্পড় মারল। এবার স্ত্রী গেল বেজায় রেগে। স্ত্রী গিয়ে তার আদরের কন্যাকে বিনা কারণে এক থাপ্পড় মারল। কন্যা তো কিছুই বুঝতে পারল না, সেও রেগে গেল। রাগ সহ্য করতে না পেরে সে তার ছোট ভাইকে গিয়ে দুই গালে দুই থাপ্পড় মারল। বাচ্চা ছেলেটি তো অবাক, সেও রেগে গেল ভীষণ, কিন্তু সে আর কাকে মারবে, কার উপরে রাগ দেখাবে? তাই সামনে পড়ে থাকা পাথর আকাশের দিকে ছুঁড়ে দিয়ে রাগের প্রকাশ করেছিল। এবার সেই পাথর এসে পড়ল শুয়ে থাকা একটা কুকুরের মাথায়। এবার ওই কুকুর তো গেল ক্ষেপে, দৌড়ে গিয়ে একজনের পায়ে কামড় দিয়ে পায়ের মাংস তুলে নিল। যন্ত্রণায় সে তখন চিৎকার করতে লাগলো। যাকে কুকুরটি কামড়েছিল সেই মানুষটি আর কেউ নয়, সে হলো সেই রাজা। ফুলের বাগানে গিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তিনি বুঝতেই পারলেন না কুকুরটা কোথা থেকে এলো, আর কেনই বা বিনা কারণে তাকে কামড়ে পায়ের মাংস তুলে নিল। তাহলে বন্ধুরা, এই দুই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম? কর্মফল হলো এমন একটা বিষয় যা চক্রাকারে ঘুরতে ঘুরতে নিজের কাছেই ফিরে আসে। আপনি ভালো চিন্তা করলে, ভালো কর্ম করলে তার কর্মফল আপনি পাবেনই পাবেন। আর খারাপ চিন্তা করলে, অতি গোপনে খারাপ কর্ম করলেও সেই কর্মফল আপনি পাবেন। তাই এখন থেকে জীবনে চলার পথে প্রতিটা পদক্ষেপে অতি সন্তর্পণে সিদ্ধান্ত নেবেন। আপনার কোনো কর্মে, আপনার ব্যবহারে কেউ আঘাত পাবে না তো? অথবা কারোর কোনো প্রকার সামান্যতম ক্ষতি হবে না তো? যদি হয় তবে আপনিও প্রস্তুত থাকুন। আগামীতে আপনার জন্য অপেক্ষা করছে আরও অনেক বড় আঘাত অথবা অনেক বড় ক্ষতি। সকলের কল্যাণ করুন, সকলের মঙ্গল কামনা করুন, পরোপকারে জীবন কাটান। আপনার ব্যবহারে সকলে যেন মুগ্ধ হয়ে যায়। দেখবেন আপনি যেমন ব্যবহার করবেন, আপনিও ভালো সব কিছু ফিরে পাবেন সকলের কাছ থেকে। কর্মফল আছে বলেই এই বিশ্ব সংসারে আজও সব কিছু চলছে শৃঙ্খলাবদ্ধভাবে। সৎ চিন্তা, সৎকর্ম, এই হোক আপনার জীবনের মূল মন্ত্র।